ভয়াবহ বন্যার কবলে বিপর্যস্ত দেশের 11 জেলা। বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা 18 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। বৃষ্টি বন্ধ হওয়ায় পানি কমতে শুরু করেছে কোথাও কোথাও। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 10 দিন দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হলেও অতিবৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে বৃষ্টিপাত আরও কমে যাবে। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। ভয়াবহ বন্যার কবলে টালমাটাল দেশের কয়েকটি জেলা। পানিবন্দী অবস্থায় দিন পার করছে লাখ লাখ মানুষ। ফেনীতে প্রায় 3 লাখ মানুষ দিন কাটাচ্ছেন পানিবন্দী অবস্থায়। রয়েছে খাবার সংকট। জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত। ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় চরমভাবে ব্যাহত হচ্ছে চলাচল। পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর দুর্গত এলাকার মধ্যেই 5,000 বাসিন্দাকে ইতিমধ্যে বাসাবাড়ির ছাদ ও নিরাপদ আশ্রয়ে নিয়েছে বিভিন্ন বাহিনী। বানের জলে তলিয়ে আছে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও সোনাইমুড়ি সহ মোট 7 উপজেলার বিস্তীর্ণ এলাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার রেকর্ড সংখ্যক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গোমতী নদীর পানি। বৃহস্পতিবার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে যাওয়ায় শুক্রবার দিনব্যাপী কমেছে গোমতীর পানি। এখনও বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে আগামী 10 দিন দেশের কোথাও ভারী বৃষ্টি হলেও অতিবৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম অঞ্চলে শনি ও রোববার বৃষ্টিপাত কিছুটা কমে আসবে। সোম ও মঙ্গলবার বৃষ্টি একটু বাড়লেও বুধবার থেকে আবারও কমবে। এতে বন্যা পরিস্থিতির দ্রুতই উন্নতি হওয়ার আশা করছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 27 তারিখ থেকে আরো একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরিস্থিতি উন্নতির দিকে। এখন যদি আমি পিছনের বৃষ্টিপাতগুলোর একটা রেকর্ড বলি, যে আমাদের 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বাংলাদেশের যে দেশের পূর্বাঞ্চল বা দক্ষিণ পূর্বাঞ্চলে যে বৃষ্টিপাতের রেকর্ডটা, সেটা যদি আমি উল্লেখ করি, যেমন কিছু কিছু জায়গায় 700 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে 16 থেকে 22 তারিখ পর্যন্ত। যেমন চট্টগ্রামের যে সীতাকুণ্ড, সেখানে 756 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনি ও রোববার কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম এলাকায় বৃষ্টিপাত কম থাকবে, তবে সোমবার আর মঙ্গলবার একটু বাড়তে পারে। বুধবার আবার বৃষ্টিপাত কমে যাবে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে কুমিল্লার বন্যা পরিস্থিতি জানবো প্রতিনিধি আবু মুসার কাছ থেকে। ধন্যবাদ। আসলে এই মুহূর্তে আছি আমরা বুড়িচঙ্গের একটি ভরাসার, এই ভরাসারের একটি আশ্রয় কেন্দ্রের মধ্যে। আমরা আসলে দেখছি এই আশ্রয় কেন্দ্রটির পর্যন্ত মাঠে মাঝামাঝি অবস্থায় প্রায় বুক সমান পানি উঠে চলে এসছে। তো আজকে সকাল থেকে হচ্ছে গিয়া এই অঞ্চল সহ এখানকার আশপাশের ইসাপুরা, বুড়িচঙ্গের ভরাসার সহ এই এলাকাগুলোতে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। তো আমরা যেটি দেখছি এই এলাকাটিতে এসে কিছুক্ষণ পূর্বে এখানকার যারা মানুষ রয়েছেন, আসলে তারা গতকাল পর্যন্ত কিংবা আজ সকাল পর্যন্ত কিন্তু তাদের ধারণা ছিল হয়তো তাদের বাড়িঘরে হয়তো তেমনভাবে পানি উঠবেন না, তারপর হচ্ছে তারা বাড়িঘর ছাড়ছিলেন না। তো যখন পর্যায়ক্রমে এখন পানি বাড়ছে, কিন্তু লোকালয়ে নদী থেকে পানি ঢুকছে এবং পানি বাড়ছে। পানি বাড়ার কারণে কিন্তু অনেকেই তাদের বাড়িঘর বন্ধ করে নিরাপদ আশ্রয়ের খোঁজে কোথাও আশ্রয় কেন্দ্র কিংবা তাদের আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু চলে যাচ্ছে। তো আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকে কিন্তু কুমিল্লার এই বুড়িচং উপজেলা ছাড়াও বুড়িচং উপজেলার এই বাঁধ ভাঙ্গা পানির কারণে কিন্তু সদর উপজেলারও আজকে নতুন করে শিমপুর সহ এই এলাকার আশপাশের 5 থেকে 6টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আরেকটি তথ্য হচ্ছে যে এখানকার আশ্রয় কেন্দ্র কিংবা বিভিন্ন জায়গায় যেভাবে ত্রাণ সামগ্রী পৌঁছচ্ছে, কিন্তু লোকালয়ে কিন্তু সেইভাবে পৌঁছাচ্ছে না। তার একটি অন্যতম কারণ হচ্ছে, একে তো হচ্ছে স্পিড বোট কিংবা যানবাহনের একটি যেই যানের মাধ্যমে স্পিড বোট বা ট্রলারের প্রয়োজন সেটি নাই। আর পাশাপাশি হচ্ছে মোবাইল যে নেটওয়ার্ক বিপর্যয় ঘটেছে বিদ্যুৎ না থাকার ফলে, তাহলে মোবাইলের নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে কিন্তু কোথায় কি আটকা পড়ে আছেন বা কি প্রয়োজন, কি সমস্যা, সেই জায়গাটিও কিন্তু মানুষ জানাতে পারছেন না কিংবা যোগাযোগও তেমনভাবে করতে পারছেন না। তো এই ছিল কুমিল্লার বুড়িচং থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার বন্যা পরিস্থিতির সবশেষ পরিস্থিতি আমরা জানছিলাম আমাদের প্রতিনিধি আবু মুসার কাছ থেকে। চলে যাচ্ছি পরের সংবাদে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু নদীর পানি বৃদ্ধি পেয়ে 300 গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এতে পানিতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। মনু ও ধলাই নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয় জনসাধারণ। প্রতিনিধি সঞ্জয় কুমারদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবিজ উচ্ছ্বাস।
কয়েকদিনের অবিরাম বৃষ্টিও ভারতের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৩ লাখ মানুষ। মনু নদীর প্রতিরক্ষা বাঁধের ৮টি ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ৭টি স্থানে ভাঙনে জেলার সদর উপজেলা সহ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অবিরাম বৃষ্টিতে হাওরের পানি বেড়ে যাওয়ায় জুরি, বড়লেখা, কোলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল রাত্রে আমরা বাইরে হয়ে গেছি, গলা পানি ভাঙিয়ে সকাল থেকে ঘরে যাওয়া আসা করতেছি, কিন্তু যাওয়ার মতনও কোনো পরিস্থিতি নাই। বন্যা কবলিত এলাকার অধিকাংশ রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে গেছে পানির নিচে। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শত শত হেক্টর আমন ধানের ক্ষেত ও বিভিন্ন ধরনের শাকসবজি। অনেকেই তাৎক্ষণিক আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও আত্মীয় স্বজনদের বসতবাড়িতে। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। রান্না বান্না করা যায় না, যথেষ্ট পরিমাণ পানি। কালকে 2টার সময় আমরা প্লাটে পানি মারিয়ে আনছে, একটা মানুষ বাড়িবার মতন কোনো ক্ষমতা নাই। নদীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের কারণে বারবার ভেঙে যায় বলে মনে করেন সুজন সম্পাদক। যে বাঁধগুলা নির্মাণ করা হয় সেগুলা যথোপযুক্ত কাজ হয় না, বাজেট আসে, সেই বাজেটগুলা নানা কুচক্রী মহল লুটপাট করে নিয়ে যায়, নদী ভেঙে যায়, নদীর পার ডুবে পানি আসে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে দাবি করেছেন জেলা প্রশাসন। যারা হচ্ছে এখন পানিবন্দী আছে এবং শেল্টার সেন্টারে উঠছে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। একই সঙ্গে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং আমাদের প্রত্যেকটি ইউনিয়নে ট্যাগ অফিসার দেওয়া আছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি খবর জানাচ্ছেন প্রতিনিধি সঞ্জয় কুমার দে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বন্যা কবলিত এলাকায়। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে ঘরবাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। এইভাবে জেলার অধিকাংশ ঘরবাড়ি থেকেই বন্যার পানি নেমে গেছে। এছাড়া রাস্তাঘাট থেকেও বন্যার পানি নেমে গেছে। তবে রাস্তাঘাটের এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আমি কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা আমাকে জানিয়েছেন আমন ধানের এবং শাকসবজির প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। এছাড়া আমি জেলার প্রত্যেকটা উপজেলাতেই বন্যা হয়েছে, তার মধ্যে কমলগঞ্জ এবং রাজনগর উপজেলায় বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছিল মৌলভীবাজার থেকে বন্যার সর্বশেষ তথ্য। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। সারা দেশে বন্যার্তদের সহায়তা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়করা। বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বুথ বসিয়ে সকাল থেকে রাত পর্যন্ত গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে। নগদ অর্থের পাশাপাশি সংগ্রহ করা হয়েছে শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও পোশাক। আবু সাইদ অপু রিপোর্ট। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে পুনরায় ঐক্যবদ্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যার যার সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছেন ত্রাণ সামগ্রী, যাতে করে পানিবন্দী মানুষগুলোর মুখে একটু হলেও শুকনো খাবার পৌঁছাতে পারে। তারুণ্যের এই তরুণ প্রজন্ম আগামীতে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়বে বলে মনে করেন শিক্ষার্থীরা। বন্যার মানুষদের জন্য খেলনার ব্যাংকে টাকা জমায় বন্যার মানুষদেরকে সাহায্য করতে এসেছি। আমার জন্মের পর আমি এরকম কোনো সিচুয়েশন কখনো দেখিনি, এটা আমার জন্য এটা ফার্স্ট। তো সেখান থেকেই আসার এটা একটা নতুন বাংলাদেশ, সব কিছুই নতুন। আর মনুষ্যত্ববোধ থেকে এখানে অ্যাকচুয়ালি আসা, মানুষদেরকে সাহায্য করা। যতটুকু আমি আমার মাধ্যমে দিতে পারছি বা আমি সাহায্য করতে পারছি সবার জন্য, যেমন হচ্ছে জামা কাপড় করা, তারপর হলো খাবার দাবার এগুলো আলাদা করে দেওয়া, যতটুকু আমি আমার মতো করে করতে পারছি, এটা সত্যি আমার জন্য অনেক ভালো লাগে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ট্রাক, সিএনজি, ভ্যান ও রিকশায় বন্যার্তদের জন্য খাবার, জামা কাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসা হচ্ছে। অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত প্রাইভেট কারে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন টিএসসিতে। ছাত্র জনতাই আগামী সুন্দর বাংলাদেশ গড়বে এবং 5 আগস্ট দ্বিতীয়বারের মতো অর্জিত স্বাধীনতা রক্ষা করবে। তবে এই বন্যাকে রাজনৈতিকভাবে বিবেচনা না করে ছাত্র জনতাকে পুনরায় একত্রিত করার ফসল হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বিত্তবান ও নগরবাসীও। আমার কাছে মনে হয় যে একটা মানবিক দিক আর এটা যদি ধর্মীয় দিক চিন্তা করি, এটা এগিয়ে আসা উচিত। আসলে বাংলাদেশটা আমার কাছে মনে হয়েছে যে আসলে নতুনভাবে গড়ে উঠছে। আমাদের
দেশের মানুষদের পাশে এখন দাঁড়ানো আসলে আমাদের থেকে এতটুকু সাহায্য পাওয়া আসলে তাদের অধিকার, ওই ন্যায্য দাবিটা নিয়ে আসলে আমরা এখানে এসেছি। ছেলেদের কাপড় আলাদা করছি, মেয়েদের কাপড় আলাদা করছি, ছোট বাচ্চাদের কাপড় আলাদা করছি বয়স ভেদে। এখন এটা আমরা এক একটা বস্তায় প্রায় হচ্ছে 10 থেকে 15 সেটের মতো কাপড় দিচ্ছি। মোটামুটি ভালো সাড়া পাচ্ছে, গতকালকে থেকেই মোটামুটি আমাদের এখন তো আজকে আমরা হচ্ছে জামা কাপড় পেইং করতেছি। গতকালকে আমাদের নগদ অ্যামাউন্ট ছিল, তারপরে হচ্ছে কি অনেকে অনেক কিছু দিয়ে গেছে। আজকে একটু ভিড় কম, হয়তো বিকেলের দিকে আর একটু বাড়তে পারে হয়তো। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এরকম নিরন্তর চেষ্টা অতীতে কখনো দেখা যায়নি। তবে নতুন রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষেত্রে এইসব শিক্ষার্থীদের অবদান সত্যিই অনুকরণীয় এবং অপূরণীয়। টিএসসি থেকে আবু সদপু, মাই টিভি, ঢাকা। সম্প্রতি বন্যা দুর্গত এলাকায় কাজ করছে এমন বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আজ আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে দুর্যোগকালীন সময়ে কোন কোন বিষয় এই মুহূর্তে জরুরি, সরকার তাদের সঙ্গে কিভাবে সমন্বয় করতে পারে, এসব বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের দ্বারা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে সত্যিকারের সংস্কার আসতে হবে। অতি দ্রুত কিভাবে দেশে নির্বাচন দেয়া হবে এবং সংস্কারের করা হবে, প্রধান উপদেষ্টার কাছে সেই রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন। যারা রাজনীতি করছেন তাদের সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানান মির্জা ফখরুল। নতুন সরকার গঠন হচ্ছে একটা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই সরকারের প্রধান হচ্ছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ প্রফেসর ডক্টর ইউনূস আলী, আরো শ্রদ্ধেয় ব্যক্তিরা এর সদস্য হয়েছে। এদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা সবাই মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি নির্বাচন কথার উপরে খুব জোর দিতে চাই, এবং যে সংস্কারের প্রশ্ন এসছে সবসময় আসছে, সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ফাইনাল অথরিটি ইজ দ্য পিপল। সেটা কিভাবে আসবে, সেটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা দায়ের হয়েছে। নারায়ণগঞ্জের কাঁচপুরে ছাত্র জনতার আন্দোলনে শফিক মিয়া ও আশিক মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়। রাতে নিহত শফিক মিয়ার চাচাতো ভাই আবু হানিফ ও আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম সহ 698 জনকে আসামি করা হয়। 10 দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। দুপুরের পর ডিবি কার্যালয় থেকে তাদের নেওয়া হবে ঢাকার সিএমএম কোর্টে। গেল 14 আগস্ট সন্ধ্যা 6:30 নাগাদ কঠোর নিরাপত্তার মধ্যে তাদের আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ফুটপাতের ব্যবসায়ী শাহজাহান নিহত হন। নিউ মার্কেট থানায় তার মায়ের করা হত্যা মামলায় 13 আগস্ট গ্রেপ্তার হন সালমান ও আনিসুল। দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতে তোলার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের।
হুকুমা বলা হয়েছিল যে দুপুরের পর যে কোনো সময় সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তোলা হবে। তবে এখনও আমরা কিন্তু সিএমএম কোর্টে আছি, এখনও তাদেরকে ডিবি কার্যালয় থেকে আনা হয়নি, এখনও তো আদালতে তোলা হয়নি। তবে আমরা যতটুকু তথ্য থেকে জানতে পেরেছি তাদেরকে আসলে 3টার পর যে কোনো সময় আসলে আদালতে তোলা হবে। জানেন যে এই দুজনকেই আসলে গত 14 আগস্ট কিন্তু 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তাদেরকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর 14 আগস্ট তাদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং সেই 10 দিনের রিমান্ড কিন্তু শেষ হয়ে গেছে এবং আজকেই আদালতে আবার তোলা হবে। সেটি বিভিন্ন তথ্য থেকে জানতে পেরেছি এবং আদালতে তোলার পর আবারও তাদের দুজনের রিমান্ড চাওয়া হতে পারে আরও, কারণ আদালত থেকে যে রিমান্ড দেওয়া হয়েছে রিমান্ডে কিন্তু তারা চাঞ্চল্যকর অনেক তথ্য দিয়েছেন বলে আসলে বিভিন্ন গণমাধ্যম থেকে তথ্যসূত্র থেকে আমরা জানতে পেরেছি। তবে আরও কিছু দিন তারা রিমান্ডে যেতে পারেন এই সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাকে, এবং আরও তথ্য যেন তাদের কাছ থেকে নেওয়া যায় সেই কারণে কিন্তু আসলে তাদেরকে আবারও আদালতে তুলে রিমান্ড আবেদন চাইবেন এবং আদালত আসলে সেই রিমান্ড মঞ্জুর করেন কিনা সেটি আসলে দেখার বিষয়। শুধু যে এই দুজনেই নয়, আমরা যতটুকু জানতে পেরেছি ডক্টর দীপু মনি যিনি সাবেক সরকারের একজন মন্ত্রী ছিলেন তাকেও এই আদালতে আজকে আনা হতে পারে, কারণ তার 4 দিনের যে রিমান্ড দেওয়া হয়েছিল 20 আগস্ট সেটিও সময় শেষ হয়ে গেছে, তাই আজকেও তাকেও আনা হতে পারে আদালতে। এবং পাশাপাশি জিয়াউল হক যিনি রয়েছেন এনটিটিএস এর সাবেক পরিচালক, তাকেও আসলে এই আদালতে আনা হতে পারে। আদালতের যে সার্বিক চিত্র যদি বলতে চাই, যে যারা পুলিশ সদস্য রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছেন, আমরা ব্যাপক পুলিশ সদস্যকে দেখতে পাচ্ছি, পাশাপাশি বিজিবির একটি দল টিমও কিন্তু আমরা এখানে দেখেছি। তো আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ আদালত প্রাঙ্গণ থেকে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিএমএম আদালত থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী এস.এম. আরিফ, জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতে পালানোর সময় সীমান্তে তাকে আটকের কথা জানিয়েছে বিজিবি। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে। সোমবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আমুলিয়া আদালতে মামলাটি করেন। আজ সাবেক এই বিচারপতিকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বিসিবি কর্তৃপক্ষকে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এই নোটিশ পাঠান। গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে 22 আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের হয়। সাকিব আল হাসানকে মামলার 28 নম্বর এজাহার নামেও আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি মোড় এলাকায় গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গত রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত 5 আগস্ট গুলিবিদ্ধ হন তিনি। হাসান রাজধানীর একটি আড়তেই কাজ করতেন। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ি মোড়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সহ অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবস্থান জানা নেই ডিএমপির। তবে তাদের বিষয়ে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে তিনি জানান, পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে, কোনো আস্থার সংকট থাকবে না। আবু সাইদ অপুর প্রতিবেদন। 5 আগস্ট সরকার পতনের পর থেকে বিভিন্ন মামলা ও অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন অনেকেই। বিগত সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে এ তালিকায় আছে প্রভাবশালী সদ্য অবসরে যাওয়া সেনা কর্মকর্তারাও।
অবশেষে এসব বিষয় নিয়ে মুখ খুললেন ডিএমপি কমিশনার। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা সংবাদ সম্মেলনে হাই প্রোফাইল ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে কথা বলেন তিনি। জবাব দেন ক্রিকেট তারকা ও সাবেক এমপি সাকিব আল হাসানের মামলার বিষয়েও। সাম্প্রতিক যে আন্দোলনে গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন। তো আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থ নিয়োগ করেছেন, কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন। আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি যে তাদের ইনভলভমেন্টটা এটা পরিষ্কার হওয়ার জন্য। তবে অভিযুক্ত ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না সে বিষয়ে পরিষ্কার কোনো জবাব মেলেনি। উচ্চাভিলাষী কিছু পুলিশ কর্মকর্তার জন্য পুলিশ বাহিনী সুনাম খুইয়েছে বলেও স্বীকার করেন নবাগত ডিএমপি কমিশনার। কে কোন জেলা থেকে আসলো বা কোথেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। আমরা চাই এটি পেশাদার পুলিশ বাহিনী তৈরি হবে। এখানে আপনার দুর্নীতি, অনিয়ম, অন্যায় এর কোনো স্থান থাকবে না। এবং এটার জন্য আমাদের দিক থেকে যেরকম যে কর্মপরিকল্পনা থাকবে, একই সাথে আমরা জনগণের সাপোর্টও চাই যে আপনারা ধরিয়ে দেন কে এরকম যে অপরাধমূলক কাজগুলো করছে, নিয়ম বহির্ভূত বিধিমূলক কাজগুলো করছে, এগুলো আপনারাও ইনফরমেশন আমাদেরকে দেবেন এবং অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব। এটা দুইটাই আমরা আমাদের দিকে যেমন চেষ্টা থাকবে, অনুরূপভাবে যারা সেবা গ্রহণকারী আপনারা এই যে পুলিশি সেবা যারা নিচ্ছেন আপনারাও বিভিন্ন সময় আমাদেরকে তথ্য উপর সাহায্য করুন। তো তাহলে আমার মনে হয় যে খুব দ্রুতই আমরা একটা সুন্দর পুলিশ বাহিনী তৈরি করতে পারব। ছাত্র আন্দোলন দমাতে অবৈধ অস্ত্রের পাশাপাশি লাইসেন্সকৃত যেসব অস্ত্রের ব্যবহার হয়েছে সব বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার। যে লস্ট ওয়েপনের সংখ্যা হলো 1898। তো এর মধ্যে আমরা এ পর্যন্ত 453টি পেয়েছি, তবে আরও পাবো। বিভিন্ন সংস্থার কাছে এখনও ওই যে কালেক্টেড ওয়েপন আছে, এগুলো আমরা কালেক্ট করলে আমরা অ্যাকুরেট ফিগারটা এখন আমরা পাইনি। তবে আমার মনে খুব বেশি যে গ্যাপ হবে না যখন আমরা টোটাল পিকচারটা পাবো। অবশ্যই তপু, মাই টিভি, ঢাকা। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।